চাকরির বাজারের এত অভাবের ভিতরে আপনাকে একটা চাকরির খবর দেই। বাৎসরিক 14 কোটি টাকা বেতন, মাসে প্রায় 1,17,00,000 টাকা। কি করবেন নাকি এমন একটা চাকরি? সিদ্ধান্ত নেবার আগে আপনার কাজটা সম্পর্কে তো জানা দরকার। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া। আপনার কি সাহস আছে এই চাকরি করার? আপনাকে হুকুম দেওয়ার জন্য কোনো বস থাকবে না এখানে। আপনি যখন খুশি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, প্রকৃতিকে উপভোগ করবেন আর মাছ ধরবেন, খাবেন দাবেন। শুধুমাত্র আপনার কাজটা হলো এই লাইট হাউসের উপরে থাকা, বাতিটি সঠিকভাবে কাজ করছে কিনা, ঠিক মতো চলছে কিনা তা দেখাশোনা করা। আর এতটুকু কাজের জন্য আপনি মাসে 1,17,00,000 টাকা বেতন পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরিটি কেউই করতে চায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি হলো এই জুমন লাইট হাউসকে পাহারা দেওয়া। কারণ এটি সমুদ্রের মাঝ পথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। সর্বপ্রথম এই চাকরিটি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে, আর খুবই কঠোরভাবে মানতে হবে। এখানে কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। আপনি সম্পূর্ণ একা থাকবেন এবং সবচেয়ে খারাপ বিষয় হলো এই অঞ্চলে সব সময় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ লেগেই থাকে, যে ঢেউ যখন তখন টাওয়ারের 10 মিটার পর্যন্ত উঁচুতে উঠে আসে। আপনার ওয়াটার ফোবিয়া থাকলে তো কথাই নেই, সব সময় জীবনের ভয় নিয়ে থাকতে হবে এখানে। এই ফটোটি একটি রেস্কিউ অপারেশন চলাকালীন সময় তোলা হয়েছিল, যেখানে দেখা যায় লাইট হাউসের 3 পাশ পানিতে ঘেরা। যদি আর কিছুটা পানি উপরে থাকতো তাহলে পাহারাদারদের আর বাঁচানো যেত না। এত কিছুর পরেও আপনার কি সত্যিই সাহস আছে এই চাকরির ফর্ম ফিল আপ করার? যদি এখন আপনার মনে হয় এই চাকরিটা আপনার জন্যই, তাহলে আসুন এই লাইট হাউস সম্পর্কে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইট হাউসের এই অদ্ভুত আর ভয়ঙ্কর অবস্থা দেখে হয়তো আপনি বুঝতেই পেরেছেন কেন তারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য এত টাকা দিচ্ছে আপনাকে। কিন্তু আপনার মনে কি একটি বারের জন্য প্রশ্ন আসেনি যে এই লাইট হাউস কেন তৈরি করা হয়েছিল, আর কেনই বা গুরুত্বপূর্ণ এই লাইট হাউসকে সব সময় চলতেই হবে? এর কারণ জানতে হলে আমাদের ইতিহাসের একটু পেছনে যেতে হবে, যখন এই লাইট হাউসের জন্ম হয়। আমরা কথা বলছি প্রাচীন বিশ্বের, যখন দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে কোনো শর্টকাট রাস্তা ছিল না, গাড়িও ছিল না। তাই দূরবর্তী জায়গার জন্য জলপথ ছিল একমাত্র শর্টকাট উপায়। সেই সময়কার মার্সিয়াস নামের এক ক্যাপ্টেন ছিলেন। ইনি একজন খুবই পারদর্শী নাবিক ছিলেন, যিনি তার জীবনে খুবই ভয়ঙ্কর সাগর পার করেছিলেন। সেই সময় বেশিরভাগ জাহাজই কাঠের তৈরি হতো। ক্যাপ্টেন একদিন অন্ধকার সমুদ্র পার করছিলেন। ঠিক তখন তার জাহাজ নিচের পাথরে ধাক্কা লাগে এবং ছোট একটি ছিদ্র হয়ে জাহাজটি উল্টে যায়। যথারীতি এই ক্ষতি বিশাল বড় ছিল। কোনো রকমে ক্যাপ্টেন সেবার জাহাজ এবং তার নাবিকদের বাঁচাতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকে যে এর থেকে বাঁচার কি উপায় থাকতে পারে, যা থেকে এই ধরনের বিপদ ঘটার আগেই একটি জাহাজ সতর্ক হতে পারে। তবে এটি ছিল শুধুমাত্র একটি সমস্যা। আপনারা হয়তো জানেন সমুদ্র কত বড়। প্রশান্ত মহাসাগরকে একবার ম্যাপে দেখলেই বিষয়টা অনুমান করতে পারবেন। আপনি যদি 7টি মহাদেশকে একত্র করে প্রশান্ত মহাসাগরের সাথে পরিমাপ করেন, তারপরেও প্রশান্ত মহাসাগরই বড় হবে। এটা তো সামান্য ব্যাপার। আপনি যদি 5টি চাঁদকে একত্র করে পরিমাপ করেন, তারপরেও প্রশান্ত সাগরের আয়তন বেশি হবে। তাহলে অনুমান করতেই পারছেন প্রশান্ত মহাসাগর কতটা বড়। আগেকার সময় নাবিকরা যখন খোলা সমুদ্রে যাত্রা করত, তাদের কোনো অনুমান থাকতো না যে পরবর্তী বন্দর কত দূরে। আর বিশাল সমুদ্রে কোনো ল্যান্ডমার্ক দেখে যে রাস্তা চিনবেন, তারও কোনো উপায় ছিল না। ন্যাভিগেশনের প্রবলেম সেই সময়ে একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
জিপিএস বা এরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি তখনও আবিষ্কার হয়নি যা এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। জিপিএস এর আবিষ্কার আরও অনেক পরে 1973 সালে হয়েছে, আর জনসাধারণের জন্য চালু হয়েছে এরও প্রায় 5 বছর পর 1978 সাল থেকে। কখনো কখনো আমরা তো গুগল ম্যাপ দেখেও ভুল রাস্তায় চলে যাই, তাহলে প্রাচীন নাবিকরা কিভাবেই বা সঠিক পথে চলতে পারত? তারা প্রধানত সূর্য, চাঁদ, তারা এগুলির উপরেই নির্ভর করে বিশাল এই সমুদ্র পার করতেন। তাছাড়া এই নেভিগেশনের কারণে আরও 2-3টে সমস্যার সম্মুখীন হতে হতো, যেমনটা ক্যাপ্টেন অ্যালেসের সাথে ঘটেছিল। তিনি যখন ক্রু মেম্বারদের সাথে প্রশান্ত মহাসাগর পার করছিলেন, হঠাৎ এক রাতে রাশি রাশি মেঘ তার জাহাজের সামনে এসে উপস্থিত হয়। পরক্ষণেই আকাশ অন্ধকার হয়ে সমস্ত তারা ঢেকে যায়। তারাগুলি দেখেই ওনারা দিক নির্দেশনা ঠিক করছিলেন। সেই সময় মহাসাগরে খুবই ভয়ঙ্কর তুফান ওঠে এবং ওনারা রাস্তা হারিয়ে ফেলে। পরের দিন সকালে ওনারা নিজেদেরকে আবিষ্কার করে সমুদ্রের এক অজানা স্থানে। ক্রুদের কাছে যথেষ্ট খাবার মজুদ ছিল না। অনাহার আর তৃষ্ণা ক্রুদেরকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছিল। সমুদ্রের চারদিকে এত পানি থাকলেও সমুদ্রের পানি পান করা যায় না, এটা অনেক বেশি লবণাক্ত। এমনকি অধিক পান করলে একটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং ওনারা বিশাল জলরাশির মধ্যে থাকলেও খাবার জন্য পানি ছিল না। অনেক ক্রু এই ঘটনায় মৃত্যুবরণ করে এবং ক্যাপ্টেন শেষমেশ একটি বন্দর খুঁজে পান যেখানে তারা নোঙর করে। আর এরপরে বিশ্বের ইতিহাসের প্রথমবার লাইট হাউসের জন্ম হয়। ইজিপ্টের ভূমধ্য সাগরের সাথে জড়িত একটি শহর সিটি অফ আলেকজান্দ্রিয়া। 280 খ্রিস্টপূর্বে সেখানকার রাজা ছিলেন টলেমি II ফিলাডেলফাস। তখন ওনাদের জীবন ও জীবিকা ছিল বৈদেশিক বাণিজ্যের উপরে নির্ভরশীল। কিন্তু এই বৈদেশিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল সিটি অফ আলেকজান্দ্রিয়ার অবস্থান। আপনি যদি খুব ভালোভাবে এই এলাকার ম্যাপটি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সমুদ্র থেকে কিনারায় পৌঁছাতে মাঝে মধ্যে ছোট বড় প্রচুর পাথর খণ্ড রয়েছে। রাতের বেলা যখন কোনো বাণিজ্য জাহাজ এই পথ অতিক্রম করত, তারা ওই পাথরে বাধাগ্রস্ত হতো এবং কখনো কখনো জাহাজ ভেঙে ডুবে যেত এবং সমস্ত পণ্য নষ্ট হয়ে যেত, যা এই সাম্রাজ্যের জন্য একটি বিশাল বড় ক্ষতি ছিল। তাই রাজা টলেমি তাদের সামুদ্রিক বাণিজ্য পথকে সুরক্ষিত করার জন্য ওই সময়কার একজন গ্রিক আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার সস্টার্স অফ সিনিডেসকে হায়ার করেন। দুজনে মিলে একটি বিশ্ব বৈপ্লবিক পরিকল্পনা করেন, যা একটি আলোর মিনার, যেখান থেকে আলো এসে একটি জাহাজকে নিরাপদে কিনারায় পৌঁছাতে সাহায্য করবে এবং জাহাজকে জলের নিচে থাকা পাথর এবং আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করবে। তাদের পরিকল্পনার সাথে ইঞ্জিনিয়ার সস্টাসার্স কাজ শুরু করেন, কিন্তু তখনও উনি জানতেন না যে তিনি যা তৈরি করতে চলেছেন তা একদিন প্রাচীন বিশ্বের একটি সবচেয়ে বিখ্যাত মার্বেল পাথরের স্থাপনা দি ফেরোস অফ আলেকজান্দ্রিয়া নামে পরিচিত হবে। আলেকজান্দ্রিয়া সাম্রাজ্যের কিনারায় এই ফেরোস অফ আলেকজান্দ্রিয়া প্রথমে বন্দরের পরিচিত চিহ্ন হিসেবে তৈরি করা হলেও পরবর্তীকালে এটি লাইট হাউস হিসেবে কাজ করে। লাইট হাউসের মূল ভিত্তিভূমির আয়তন ছিল 110 বর্গফুট এবং উচ্চতা ছিল 450 ফুট। স্থাপনাটি মূল দেহের গোটা শরীরে একটি প্যাঁচানো সিঁড়ি ছিল, যে সিঁড়ি বেয়ে উপরে ওঠা যেত। আলো তৈরি করতে লাইট হাউসের মাথায় বিশাল আগুন জ্বালানো হতো, তেল বা কাঠ ব্যবহার করে। এর নিপুণ কৌশল একে অত্যাশ্চর্য করে তোলে। এছাড়াও সস্টাসার্স আগুন দ্বারা তৈরি আলোকে আরও দূর থেকে দেখানোর জন্য মিরর এবং গ্লাস সিস্টেমেরও তৈরি করেছিলেন, যার ফলে একটি জাহাজ কয়েক মাইল দূর থেকে এই আলো দেখে গতিপথের নির্দেশনা পেত। যখনই লাইট হাউস তৈরির কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, তখন দূরবর্তী বাণিজ্যিক ব্যবসায়ীরা একটি শান্তির নিঃশ্বাস নেয়, কারণ এই আলোক নির্দেশনার ফলে যারা আলেকজান্দ্রিয়া দিয়ে আসত তাদের আর ওই পাথরের সাথে ধাক্কা খাবার ভয় ছিল না। আর এভাবেই পৃথিবীর প্রথম লাইট হাউস তৈরি হয়। এরপর এই লাইট হাউস কনসেপ্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই লাইট হাউসগুলি উপকূলের কাছাকাছি তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে যখন সামুদ্রিক বাণিজ্য বাড়তে থাকে
তখন সমুদ্রের ব্যস্ততম বাণিজ্য রুটের মাঝামাঝি যেখানে বিক্ষিপ্ত পাথরগুলো উঁচু হয়ে আছে বা যে পাথরগুলি জাহাজের ক্ষতি করতে পারে সেই সব অঞ্চলে লাইট হাউস নির্মাণ শুরু হয়। এই কারণে সমুদ্রের মাঝে লাইট হাউসগুলি এমন উঁচু টাওয়ারের মতো দেখায়। প্রথম দিকে যদিও লাইট হাউসগুলিতে আগুনের ব্যবহার করা হতো, কিন্তু এটা খুব কার্যকর পদ্ধতি ছিল না। ধীরে ধীরে আলোর উৎস হিসেবে মোমবাতি, গ্যাস ল্যাম্প এবং ওয়েল ল্যাম্পের ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে যখন ইলেকট্রিকের আবিষ্কার হয় তখন লাইট হাউসগুলোকে ধীরে ধীরে ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হতে শুরু করে। কারণ ইলেকট্রিক আলোর জ্যোতি বেশি, কিন্তু তারপরেও লাইট কিভাবে কয়েক মাইল দূর থেকে দেখানো হবে সমস্যাটা থেকেই যাচ্ছিল। আর তার জন্য এক বিশেষ প্রকার লেন্স তৈরি করা হয়। 1800 বার প্রতিফলনকারী এই লেন্সটিকে লাইটের পেছনে লাগানো হয়। ওই সময়কার বিশেষজ্ঞরা একটি বিষয় আবিষ্কার করে, লেন্সকে যদি পেছনের পরিবর্তে সামনে লাগানো হয় তাহলে আলোর জ্যোতি আরও বেশি দূরে যেতে পারবে। তবে সমস্যা ছিল, যত বেশি মোটা লেন্স হবে আলো তত কম দূরে যাবে। ঠিক ওই সময় আবির্ভাব ঘটে ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার এবং পদার্থবিজ্ঞানী অগাস্টিন জিন প্রেস নেলেন, যার কাছে এক বৈপ্লবিক সমাধান ছিল। তিনি লেন্সগুলিকে সরু আকার দিয়ে এবং এমনভাবে ডিজাইন করেন যার ফলে আলোকরশ্মিগুলো লেন্সের একটি নির্দিষ্ট স্থানে ফোকাস করে এবং আলোকরশ্মিকে একটি সিঙ্গেল ডেকোরেশনে নিয়ে যায়। এখনো পর্যন্ত সমস্ত লাইট হাউসগুলোতে ফ্রেসনেল এর তৈরি লেন্স ব্যবহার করা হয় এবং এই আবিষ্কারটি লাইট হাউসকে একটি বৈপ্লবিক রূপ দেয়। এরপর লাইটগুলিকে কয়েক মাইল দূর থেকে দেখা যেত। সুতরাং এই লাইট হাউসের মাধ্যমে একটি জাহাজ অনেক দূর থেকেই তার গন্তব্যের বিপদ সংকেত পেয়ে যেতেন। ভিডিওর শুরুতে আমি আপনাকে যে কাজটির কথা বলেছিলাম, জুমন লাইট হাউসকে পাহারা দেওয়া। শুধুমাত্র লাইট হাউসের আলোটি জ্বলছে কিনা এটি খেয়াল রাখলেই আপনাকে বছরে কোটি টাকা দেয়া হবে। লাইট হাউসের ভয়ঙ্কর আর এর পেছনের ইতিহাসগুলি জানার পর আপনার কি এই কাজটি করার ইচ্ছা এখনো আছে? থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রাচীন যুগে তৈরি এই লাইট হাউস, যা বর্তমানে সব বাণিজ্য জাহাজগুলোর জন্য একটি বিশ্ব বৈপ্লবিক আবিষ্কার হয়ে দাঁড়িয়েছে, যা আজও মানুষেরা ব্যবহার করছে। এমন অনেক আবিষ্কার রয়েছে যা প্রাচীন হলেও আমাদের কাছে অনেক প্রয়োজনীয়। কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। এরকম আবিষ্কার সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। উপভোগ করুন স্ক্রিনে থাকা ভিডিও দুইটি।